আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ৭৫, ৭৬, ৭৭, ৭৮। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত ৯টা বেজে ৩০ মিনিট। হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই খাবার টেবিলে খেতে বসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগেই পরিবর্তন করেছে। এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসে পুরো খান পরিবার বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসতে এই টেবিলটাতেই যোগ করা হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমদ খানের পাশেই বসতে পছন্দ করে। দাদু হিসাবে আলী আহমদ খানকে আহিয়ানের ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা দুই আহ্লাদে খাবার সময় হলেই সবসময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে দুইটা চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গেল মোজাম্মেল খান এবং ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমদ খানের পাশেই বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল, উফ! আলী আহমদ খান এবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সে বাবার মতো নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভোলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি। রাগী, গম্ভীর, বদমেজাজি সব গুণ তার মধ্যে বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটুও টেনশন করে না, কারণ তারা জানে আগের আবির কেমন ছিল। কিন্তু এখন তার ছেলেটা বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির ৩ কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন। ৩ কর্ত্রী তাদের খাবার পরিবেশন করছেন। মেঘ আর বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে খেতে বসতে বলেছে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমদ খান বলে উঠলেন, মিম কি রাতের খাবার খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ও রুমে আছে। আলী আহমদ খান বললেন, খাবার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। আকলিমা খান বললেন, জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তৎক্ষণাৎ জবাব, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। রাকিব বলল, ও হ্যাঁ, দেখ আমি ভুলেই গেছি। আবির ভুরুকুসকে বলল, তোরে কি আজকাল তোর বউ ডোজ একটু বেশি দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্দিহান কণ্ঠে বলল, মাথার ব্রেন কি জুস বানাইয়া খাইয়ে ফেলছস নাকি? আজকাল কিছুই মনে থাকে না? আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসল। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল, এত দাঁত কেলায়েন না, মেয়ে হয়েছে তো তাই টের পান না। একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কিরে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। আবির বলল, কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটায় বসলো। আবিরকে বলল, আগে বল, চা অর্ডার দিব? আবির বলল, না, আমাকে যেতে হবে বাড়িতে, তোর ভাবি অপেক্ষা করছে। রাকিব বলল, ও তাহলে শোন, করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে, সারাদিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো, নির্ঘাত, দুষ্টুর রাজা। বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পায়ো না। এই একই মহামারীতে আমিও আমার ভাই দুইজনেই আক্রান্ত। এই তো আসার সময় তো মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাইরে আসবে। আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে ৩ বন্ধু একই সাথে হু হু করে হেসে উঠল। মিম, এই মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলতেছে, আম্মু, এখন আমার খিদে নেই, পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখেই আবির ও ত্রিধা দৌড়ে গিয়ে কোলে উঠল। কিন্তু আবির ওপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকে সুরে বলল, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে আসতে। মিম শুনল, কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের ওপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ডাইনিং টেবিলে বসল। ইতোমধ্যে বাড়ির কর্তাদের খাবার প্রায় শেষ। আবির বলল,
আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মাঝে ফ্রেশ হয়ে তানভীরও খেতে বসেছে। আবির বলল, আব্বু, চাচ্চু, কাকামণি, আমি তোমাদের সাথে আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলামও। ওরা চাই বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমদ খান জবাব দিল, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাই, এতে সমস্যা কি? ওদের বল আমরা প্রস্তুত। আবির ও আলী আহমদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্য ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই। আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকে সবকিছুই বলতাম। মালিহা খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত বর্ণিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বলো। আবির গলা খেকড়ে দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেকদিন ধরে মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়ে দেওয়া উচিত। আজ দুপুরে আব্বু ও চাচুর সাথে এই ব্যাপারে আলোচনা করা শেষ করে কাকামণিকে জানিয়েছি। কাকামণি সম্মতি দিয়েছে। তাই আমিও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চাই। আর তোমরা তো শুনলেই, আব্বু ও চাচুর এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখটা নির্ধারণ করব ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামল। আবিরের কথা শুনে হালিমা খান বললেন, কিন্তু আবির বাবা, এভাবে তো আর বিয়ে হয় না। ছেলে পক্ষকে বলো মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখেই কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চাই। আবির মুখে হাসির রেখা টেনে বলল, মামুনি, আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলেই মিমকে আগেই দেখেছে। আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু, চাচ্চু, কাকামণি, তানভীর, আমি সহ সকল পুরুষদেরই দীর্ঘদিন যাবৎ ছেলে এবং ছেলের পরিবারকে চিনি এবং জানি। তোমরা নিশ্চিন্তে থাকো। মেঘ এবার মুখ খুলল, বলল, তাই বলে ছেলে মেয়ে দুইজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে ও ছেলের পরিবারকে দেখে নেই। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমদ খান বললেন, মেঘ মামুনি, এত চিন্তার কিছু নেই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমরা ছেলে এবং ছেলের পরিবারের সকলের খোঁজ খবর নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে। আর রইল কথা মিমের। এবার আলী আহমদ খান মিমের দিকে তাকে জিজ্ঞেস করলেন, মিম, আম্মাজান, ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি। তারা খুবই ভালো। আশা করি তোমার আমাদের ওপর বিশ্বাস আছে। আর তারপরও যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো। চোখগুলো রক্তলাল হয়ে আছে। টলমল চোখে কিছু বলার আগে তানভীর বলে উঠল, আরে মিম দেখতে চাইবে না? আমাদের ছোট বোনের আমাদের ওপর অবশ্যই বিশ্বাস আছে, তাই না বল মিম? মিম উঁচু মাথাটা আবার নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখলো। কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখছো আব্বু, মিম আমাদের ওপর ভরসা করে চুপ করে আছে। তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউই এসব নিয়ে আর চিন্তা করো না। মেঘ, বন্যা, হালিমা খান, মালিহা খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে? মিম নিজেও জানে না এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরে মিমের চেয়ে বেশি মিমকে যদি কেউ ভালোবাসে তাহলে সেটা হলো আরিফ। মিম মনে মনে ভাবল, না, অনেক হয়েছে, এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয়ই কিছু করবে। বাড়িতে মিম আপুর বিয়ে, আহ কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল, এত চেঁচামেচি করিস না বলদ, না হলে মিমের সাথে তোর বিয়েটা ওই দিন সেরে দিব। খাবার সময় তানভীরের মুখে বলদ ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল, আব্বু, চাচ্চু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খান বাড়িতে হয়েছে, এমনকি তানভীরের বিয়েটাও খান বাড়িতেই হয়েছে। আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশাল ভাবে হোক, যেটা হবে স্প্যারো ড্রিম হাউজে। মিমের হলুদ সন্ধ্যায় আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমদ খান মুখে হাসির রেখা টেনে বললেন, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমার কোনো সমস্যা নেই।
রাতের খাবার শেষে সবাই যার যার রুমে চলে গেল। মিম রুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল। তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করলো আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি। মিম আর অপেক্ষা করলো না, ও নিজেই কল লাগালো আরিফকে। একবার নয়, দুইবার নয়, প্রায় 7 বার কল দিল, কিন্তু ওপাশ থেকে কোনো কেউ কল রিসিভ করলো না। মিম হতাশ হয়ে 2 হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল আর আস্তে আস্তে আওড়ালো, কোথায় তুমি আরিফ? আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমায় ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। টুং। মেসেঞ্জারে মেসেজের শব্দ পেয়ে মিমের ঘোর কাটল, ছুটে গেল ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই। এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ। আরিফ লিখছে, হাই। মিম লিখল, হ্যালো। আরিফ বলল, কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে পাল্টা প্রশ্ন করল, এতগুলো কল দিলাম, কেন ধরলে না? কাজ ছিল তো, ব্যস্ত ছিলাম। মিম অভিমানী কণ্ঠে বলল, ও। আরিফ বলল, এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখনই ভাবনায় ব্যস্ত, তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে, এই, ওই, এই মিম। ঘন ঘন মেসেজের টুংটুং শব্দে মিম বাস্তবে ফিরল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করল, কিন্তু কি বলবে সে আরিফকে? কি করে বলবে? 1 সপ্তাহ পর তার বিয়ে। তাছাড়া আরিফের রিয়াকশনই বা কি হবে? মিম কাঁপা কাঁপা হাতে মেসেজ লেখা শুরু করলো, আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছিলাম। তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ। মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে ওপাশ থেকে একটা রিপ্লাই মেসেজ আসলো। কি বলেছে মামা মামি? দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম। আম্মু শুনেই আমাকে একটা চড় মেরেছে। আর আব্বু বলেছে, তোমাকে বিয়ে করলে ফুপির মতো আমাকেও খানবাড়িতে আসতে দেওয়া হবে না। আরিফ বলল, ও। মিম চোখের পানি মুছতে মুছতে আবারও লিখল, তুমি শুধু ও বলছো? তোমার কি একটুও টেনশন হচ্ছে না, নাকি তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না? আরিফ বলল, আজব, গুরুত্ব না দেওয়ার কি আছে? আমি তো তোমার সকল কথাই শুনলাম। মিম বলল, তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছু করার নেই? দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এটা যেমন সত্য, তেমন আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি। এখন তুমিও তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। মিম বলল, আচ্ছা আরিফ, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে মানানোর? আরিফ বলল, চেষ্টা যেহেতু করেছই, সেহেতু তারা অবশ্যই মেনে নেবে। তাদের একটু সময় দাও, আর আবারও বোঝানোর চেষ্টা করো। মিম বলল, সময় দেওয়ার মতো সময় আর নেই আরিফ। কেন? কারণ আগামী সপ্তাহের দিকে আমার বিয়ে। বিয়ে? বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলেপক্ষের সাথে আমাদের বাড়ির আব্বু, চাচু ও ভাইয়েরা একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চাই আগামী শুক্রবার বিয়ের তারিখটা নির্ধারণ করতে। এবার আরিফের মেসেজটি কেমন গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল, তাহলে আর কি, সব যেহেতু ঠিক হয়ে গেছে, তাহলে বিয়েটা করে নাও। নোনা জলে মিমের চোখে ঝাপসা হয়ে আসছে, তাও চোখের পানি মুছে আবারও লেখা শুরু করলো, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি তো এমন ছিলে না। আরিফ বলল, তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরেও আমাকে এতদিনও জানাওনি। এখন হঠাৎ করে সব বলছো। সামনের সপ্তাহে বিয়ে, হাতে মাত্র 1 সপ্তাহ। এই অল্প সময় আমি কি বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, যত বিপদই আসুক তুমি আমার পাশে থাকবে। তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমায় খুব ভালোবাসি আরিফ। অন্য কারো ঘরে বউ হয়ে যাওয়ার কথা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমায় ছাড়া বাঁচব না। এটা কি তুমি বুঝতে পারছো না? আরিফ বলল, আমি জানি মিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্মম পরিহাসে বাঁধা। আমি চাইলেই তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না। আমার আম্মু দীর্ঘ 27 বছর পর তাদের ভাইদের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম 2 হাতে চোখের পানিগুলো মুছে বলল, আর যদি না পারি? আরিফ বলল, তাহলে পারলে আমাকে ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল, আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব?
তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছরের স্মৃতিগুলো? আজকের দিনটার ভয়ে আমি গত 5 বছর আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইনি, তবুও তুমি এলে আমার জীবনে। আর এখন এসে যখন পড়েছো, তাহলে ছেড়ে যাচ্ছ কেন? আরিফ বলল, সরি মিম, প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু দুই ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মিম এবার খানিকটা রাগী কণ্ঠে বলল, এটাই কি তোমার শেষ কথা? আরিফ বলল, হুম। মিম বলল, ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকে আমার বিয়েতে দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগে থেকে চলে আসবেন। আফটার অল আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপর আরিফের আইডি থেকে শুধু একটা মেসেজই আসলো, ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাউমাউ করে কাঁদতে থাকলো। কি বলছে আরিফ? আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। যেই ছেলেটা মিম বলতে পাগল ছিল, সে আজ কত সহজে মিমকে এগিয়ে দিল অন্যের ঘরণী হতে। মিম হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে, আমার সকল ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি করে আমাকে বলছো ভালো থাকতে? তুমি কেন বুঝতে পারছো না আমার সকল ভালো থাকা তুমি? তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি, আর বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি তোমাদের মতো বেঈমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে। রাত 12টার কাটাই। মেঘ আহিয়ান ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আবির এতক্ষণ পাশেই বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তিত ও হতাশার ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল বেলকনিতে। আবির তাকিয়ে আছে দূর ওই আকাশের পানে। আকাশের চাপটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে, আবার একটু পরপর বের হচ্ছে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙল আবিরের। লক্ষ্য করে দেখল আকাশের থেকে অনেক নিচ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে নিজ গন্তব্যে। আবির খানিকক্ষণ ওই দিকে তাকালো, তারপরে পাশে কারো উপস্থিতি টের পেল, কিন্তু আবির পাশ ফিরে তাকালো না। আবির জানে তার পাশের মানুষটি কে। আহিয়ার আব্বু? মেঘের ডাকে আবিরের শান্ত জবাব, হুম। মেঘ বলল, অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমাবেন। ঘুম আসছে না। কেন? কি নিয়ে আপনার এত টেনশন? আবির মৃদু হাসল, তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আহিয়ার আম্মু, আমার হঠাৎ করে কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাঁ পাশে কি যেন আঁকিবুকি করছে। আবিরের কথা শুনে মেঘের সহজ সরল জবাব, কেন? আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা কি আমার ভুল করলাম? মেঘ বলল, একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান, তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠানোটা হলো বাড়ির বড়দের দায়িত্ব, আর আপনি সেই দায়িত্বই পালন করছেন। আবির বলল, আচ্ছা আহিয়ার আম্মু, মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন একটা সময় আসবে, মিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে, বলবে, ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসল। তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে দিল। মেঘ যেন হঠাৎ করে কেঁপে উঠল। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ, আর সেই একই শিহরণ। মেঘ খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকল। তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নেশাতুরু কণ্ঠে বলা শুরু করলো, চাঁদের মতো তুমি, নির্জনেও আলো, যেখানে যাই কাদম্বিনী, তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা, আকাশ ফাঁকা, তুমি এলে রাতটা যেন প্রেমে ভরা ঢাকা। এই পৃথিবীর চাঁদ হোক শত আলোয় ভরা, তোমার মুখশ্রী ছাড়া তা লাগে সারা শূন্য ধরা। তাই বলি বারবার, চাঁদ নয় কাদম্বিনী তুমি, তোমায় নিয়ে রচি হৃদয় আকাশের ভূমি। মেঘ লজ্জায় বেলকনি থেকে চলে যেতে চাইল, কিন্তু আবির কি একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়ার পাত্র? মুহূর্তে মেঘের ওড়না টেনে ধরল। মেঘ গলার কাছে ওড়নাটা খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত। মেঘের সারা দেহটা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির মেঘের লাজুক মুখটাকে দুহাতে আওজালো নিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ, হোক না আরেকটা মধুময় রাত তোমার আমার। বলে আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তীর তীর করে কাঁপা ঠোঁটের কাছে। আম্মু, মাম্মা, তুমি কোথায়?
আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গলা থেকে আবিরের হাত ছড়িয়ে বলল, মেয়ে কাঁদতেছে, আমি যাই। বলেই মেঘ ছুটে গেল রুমের দিকে। উপ, বেচারা আবির। আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করলো, শালার জীবন, এই জীবন রাইখা লাভ কি? এই জন্য বউকে বলেছিলাম বাচ্চাটা আর কয়েক বছর পরে নিতে, কিন্তু বউ কি আমার কথা শোনার নারী? যখনই বউটাকে একটু একলা পাই, তখনই এই ছেলে না হয় এই মেয়ে এসে আমার রোমান্সের 12টা বাজায়। আবির গিয়ে হন্তদন্ত হয়ে মেঘের পাশে বিছানায় শুয়ে পড়ল। ইতিমধ্যেই মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল। কি আর করার, আবিরও একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। আচ্ছা শোনো, মিমের বিয়েতে কে কে উপস্থিত থাকতে চাও? সবাই সবার নাম বলো। সবার নাম এই গল্পের মধ্যে বলা হবে। সবাইকে মিমের বিয়েতে উপস্থিত থাকতে হবে। সবাই সবার নাম কমেন্টে জানাও। আর যারা লুকায় লুকায় সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তাদেরকে বলছি, এই তোমাকে কিন্তু আমি দেখে ফেলছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু গল্পের ভূত তোমার মাথা থেকে নামবে না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।